নমস্কার। আমার সামনে যে ছাত্রছাত্রীরা বসে আছো তাদের সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি। আছেন অনেক প্রাজ্ঞজনেরা, তাদের কাছেও আমার শ্রদ্ধা। যখন এই অনুষ্ঠানের আমন্ত্রণ পত্রটি পেলাম, দেখলাম যে দ্বিতীয় অধিবেশনে 4 জন বক্তার মধ্যে আমি একজন আছি। আগে পিছে যাদের নাম দেখলাম, এই তোমরা যারা এখানে মেঝেতে বসে আছো, তোমাদের যেমন এখন যদি এখানে বলতে বলা হয় তোমাদের পা কাঁপবে, আমারও তখন থেকেই পা কাঁপতে শুরু করেছিল। আমি যে ইয়ারে, যে বর্ষে উচ্চ মাধ্যমিক পাশ করেছি বা বাংলা অনার্স পাশ করেছি, জয়দীপ সেই ইয়ারের প্রথম শ্রেণীর প্রথম, বুঝতেই পারছো। আর আমি হয়তো সেই ইয়ারের তৃতীয় শ্রেণীর শেষ। আবার যখন কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়তে পড়তে যখন ওই একবার দুবার ড্রপ দেওয়ার ইচ্ছে জাগলো, কি করব এমএ করে, তাই শিং ভেঙে বাছুরের দলে যখন ঢুকলাম, তখন স্যারদের মধ্যে পেয়েছিলাম অধ্যাপক তরুণ মুখোপাধ্যায়কে, এবং সে বছরই তরুণ মুখোপাধ্যায়ের সুপুত্র রিতম উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এমন একটি আর্টস নিয়ে এমন একটি ফলাফল করলো যে প্রায় সমস্ত বাংলা দৈনিক কাগজে ওর ছবি সহ খবর বেরোলো। আমরা স্যারকে বলেছিলাম, স্যার খাওয়ান। এটুকুই তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদের দাবি থাকতে পারে, কারণ তখন তারা ইয়েস চর্চাও করে না, তখন তারা কার সাথে কার তুলনা এসব ভাবতেও থাকে না। তখন বিনয় মজুমদারের ফিরে এসো চাকা গায়ত্রী চক্রবর্তী না অন্য কোনো চক্রবর্তী, তাই নিয়েই তাদের বেশি মাথা ব্যথা থাকে। খুব জোর নীরা হারিয়ে যেও না, নীরা কে তা খুঁজতে থাকে। আমারও সেরকমই কেটেছে। জয়দীপদের মতো পাহাড় প্রমাণ বইয়ের উপরে এভারেস্টের শৃঙ্গে উঠে একটা পতাকা পুঁতে দেওয়ার দায় অনুভব করিনি সে সময়। আরেকজনের কথা বলতেই হবে, তিনি স্বাতী ভট্টাচার্য। আনন্দবাজার পত্রিকাতে যিনি প্রায় আমাদের চোখ খুলে দেন। আমরা যে কথা বুঝতে পারি না, আমরা যে কথা ভাষা ভাষা বুঝি, যারা আমাদেরকে ওই উত্তর সম্পাদকীয় পাতার মূল্যবান লেখাগুলো উপহার দেন, আমাদের অনেক কিছু ভ্রম কাটিয়ে দেন, তার মধ্যে উনি অন্যতম। হয়তো বয়সে উনি আমার থেকে ছোট, কিন্তু আমি ওনাকে খুব শ্রদ্ধা করি। আর অধ্যাপক পিনাকের সরকার, তার কথা কি বলবো, তিনি তো আমাদের সকলের শ্রদ্ধেয়। আপনাদের সবাইকে এই কথাগুলো জানালাম ভেতরে একটা আবেগ কাজ করছে বলে। আর দ্বিতীয়ত, আজকের এই সভায় আমার যে 15 মিনিট বরাদ্দ আছে, তার অন্তত 3-4 মিনিট কাটিয়ে দেওয়া গেল এই সব বলে। এই তো আসলে ওরা যেভাবে নরেশ গুহকে দেখেছেন বা পরের অধিবেশনেও দেখবেন, আমি ঠিক সেইভাবে নরেশ গুহকে দেখিনি। আমার আজকের যে বক্তব্যের শিরোনাম, তার শিরোনামের মধ্যে হয়তো একটা গাম্ভীর্য আছে, কিন্তু আমার বারবার গত 2-3 দিন ধরে মনে পড়ছিল 16 বছর আগের, 17 বছর আগের স্মৃতি। আর নরেশ গুহর কথা যখনই ভাবি, তখনই একটা কথাই আমার খুব মনে পড়ে। তিনি আমাকে যে কতবার বলেছিলেন, তুমি আমার কাছে বড্ড দেরি করে এলে। এই কথাটা তিনি আমাকে একাধিকবার বলেছিলেন। এই যে দেরি করে এলে কথাটা কেন বলেছিলেন, আসলে তখন বুদ্ধদেব বসুর জন্মশতবর্ষ একেবারে নিকটে। আমরা আমাদের অহর্নিশ পত্রিকার বুদ্ধদেব বসুর সংখ্যা তৈরি করব, কিভাবে করব জানি না। নরেশ গুহর কাছে পৌঁছে গিয়েছিলাম এবং তার আন্তরিকতা, তার ভদ্রতা, তার সৌজন্য,
তার জ্ঞান, তার গভীরতা এমন টানে টেনেছিল যে আমি থাকি অশোকনগরে, মানে হাবড়া অশোকনগরে। অশোকনগর থেকে দেশপ্রিয় পার্কে তার বাড়িতে আমার পৌঁছতে লাগতো প্রায় 2.5 ঘন্টা। আমি 2.5 ঘন্টার পথ যেতাম প্রায় বুধবার, আবার 2.5 ঘন্টার পথ ফিরতাম। আমার সঙ্গে আমার স্ত্রীও থাকতো। আমরা সেই যে দিনের পর দিন তার কাছে গিয়েছি, এই যাওয়াটাই আমার পক্ষে একটা খুব বড় পাঠ হয়ে গিয়েছিল। এবং সত্যেন দত্ত রোডের সেই বাড়িতে যেখানে কে না গেছেন, বুদ্ধদেব বসু, অমিয় চক্রবর্তী, এই কথাগুলো তো বারবার আসছে। আরো কত মানুষ যে এসেছেন, সুচরিতাদি একটু আগে ছিলেন, আমি জানি সুচরিতাদিও এই কথা বলেছেন যে সুনীল গঙ্গোপাধ্যায় অপেক্ষা করতেন। তখন সুনীল গঙ্গোপাধ্যায়রা শুধুমাত্র কৃত্তিবাস পত্রিকা করছেন, আর নরেশ গুহ তখন কবিতা পত্রিকার একজন অন্যতম পরিচালক। সুনীল গঙ্গোপাধ্যায়রা অপেক্ষা করছেন নরেশ গুহর বাড়িতে। এই যে ঘটনাগুলো ওই বাড়িতে ঘটতো, এগুলো তো কিছু কিছু জানা ছিল, কিন্তু ওনার মৃত্যুর শেষ 8টা বছর, মৃত্যুর আগের শেষ 8টা বছর উনি প্রায় হারিয়ে গিয়েছিলেন আমাদের সকলেরই মন থেকে। এবং আমি যখন কাউকে কাউকে বলতাম নরেশ গুহর কথা, অনেকেই বিস্মিত হয়ে বলতেন উনি বেঁচে আছেন। আসলে কলকাতা তখন নতুন শতাব্দীতে প্রবেশ করেছে, সারা পৃথিবী প্রবেশ করেছে, কলকাতাও প্রবেশ করেছে। মানুষের ভাবনা চিন্তা একটু অন্যরকম হয়ে যাচ্ছে, পুরনোদের বোধহয় আর প্রয়োজন পড়ছিল না। তাই এই কলকাতাতেই আমার বয়সী যে আরো অনেক লিটল ম্যাগাজিনের কর্মীরা আছেন, তারা নরেশ গুহর কাছে যাননি কেন আমি জানি না, কিন্তু আমার মনে হয়েছিল ওই কিছু চিঠিপত্র, অপ্রকাশিত চিঠিপত্র নিয়ে আসতে যাব, উনি কিছু টিকা করে দেবেন, এই সব তুচ্ছ কারণে ওনার কাছে যাওয়ার খুব ছোট ব্যাপার, প্রাণের টানে চলে যেতাম। কত কিছু যে শিখেছি আর কত কিছু যে দেখেছি। এখানে তোমরা যারা ছোট, তারা ভাবতে পারবে না যে নরেশ গুহর কাছ থেকেই আমি নিয়ে গিয়েছি জীবনানন্দ দাশের চিঠি অরিজিনাল, নিয়ে গেছি রবীন্দ্রনাথের সই সম্বলিত চিঠিপত্র, বই, নিয়ে গিয়েছি ওনার নিজের তোলা রবীন্দ্রনাথের ছবি, এবং আমার বাড়িতে দিনের পর দিন, বছরের পর বছর সেগুলো রাখা ছিল। উনি আর খোঁজ করতেন না ওগুলো। উনি বুঝতে পেরেছিলেন যে কাউকে তো দিয়ে যেতেই হবে। হ্যাঁ, মনিদি ছিলেন, সুচরিতাদি অবশ্যই আছেন, কিন্তু হয়তো মনে হয়েছিল যে আমার কাছে থাকলে, ব্যক্তিগতভাবে অহর্নিশ পত্রিকারও উনি খুব শুভনাধ্য হয়ে উঠেছিলেন, হয়তো আমার কাছে থাকলে এগুলোর কিছু ভালো মানে পরিণতি হবে। আমি সেটা রক্ষা করার চেষ্টা করেছি। এই ভূমিকাটুকু আমি করছি এই কারণে যে শুধু তাকে নিয়ে একটা সংখ্যা তৈরি নয়, পরবর্তীকালে এই গত বছর পর্যন্ত একটানা 15 বছর, শুধু করোনাকালের 1-2 বছর বাদ দিলে, প্রত্যেকটা বছর নরেশ গুহর জন্ম মাসে তাকে নিয়ে একটা স্মারক বক্তৃতার আয়োজন করা, স্মৃতিসভা করা, ইত্যাদি ইত্যাদি কাজগুলো করার চেষ্টা করে গেছি আমরা অহর্নিশ পত্রিকার পক্ষ থেকে। যে আস্থাটা, যে ভরসাটা তিনি করেছিলেন, এই অনেকটা সেই তার উপরে অমিয় চক্রবর্তীর ভরসা, তার উপরে বুদ্ধদেব বসুর ভরসা। আমি জানি না একেবারে প্রথমে যামিনী রায়ের কথা এসেছে কিনা। যামিনী রায় তাকে যেভাবে ভরসা করতেন, ওই খানিকটা বোধহয় তার সিকিভাগ হয়তো আমার মধ্যে দেখতে পেয়েছিলেন। সেই জায়গাগুলো থেকেই বারবার আমি চলে যাচ্ছিলাম 15 বছর আগে, এবং যেদিন তিনি চলে গেলেন, মারা গেলেন, সেদিন 10টার সময় তার সত্যেন দত্তর বাড়িতে তার মৃতদেহ নিয়ে আসা হলো, এবং ওখান থেকে সেই মৃতদেহ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসা হবে, তুলনামূলক সাহিত্য বিভাগের পক্ষ থেকে মাল্যদান হবে। আমার খুব ভালো লেগেছিল যে আমি যেহেতু খুব দূরে, অনেকটা দূরে থাকি, জেঠিমা নরেশ গুহ স্ত্রী অর্চনা গুহ এবং দিদি মনিদি, এরা দুজনেই মৃতদেহ ওখানেই রেখে দিয়েছিলেন যতক্ষণ পর্যন্ত না শুভাশিস আসবে, ততক্ষণ পর্যন্ত আমরা এখান থেকে রওনা দেব না।
এই ভাইয়ের সম্মান বা এই সন্তানের স্নেহ ওই বাড়ির থেকে পেয়েছি। এই কথাগুলো উঠে এলো স্বতঃস্ফূর্তভাবে। আমি এই কথাগুলো বলবো বলে একটুও ভাবিনি। এত সুন্দর একটা পরিবেশ, নরেশ গুহর এমন একটি প্রায় দেখতে পাওয়া যায় না ছবি, এবং আমার বন্ধুদের উপস্থিতি, সবকিছু মিলে এই কথাগুলো বাড়তি হিসেবেই এখানে উপস্থাপন করলাম। আমি এবারে চলে আসি আমার মূল কথায়, ছোট গল্প ও চিঠিপত্রের নরেশ গুহ। আমি আরেকটা কথাও জিজ্ঞাসা করিনি, মানে জানি না যে এখানে যেহেতু প্রথমে প্রায় 1-1.5 ঘন্টা আলোচনা হয়েছে, তখন আমি ছিলাম না। নরেশ গুহর জন্মসন কিন্তু 1924 নয়, 1923। 1923-এর দোল পূর্ণিমা তথা 19শে ফাল্গুন, 3রা মার্চ শনিবার ছিল। এই 1924-এর এই যে গন্ডগোলটা, এই গন্ডগোলটা বুদ্ধদেব বসুর জন্য হয়েছে। যেহেতু বুদ্ধদেব বসুর বইটার নাম হচ্ছে আধুনিক বাংলা কবিতা, তাতে নরেশ গুহর জন্মসন 1924 লেখা আছে, তাই 1924টাকেই ধরা হয়। কিন্তু নরেশ গুহ আমাকে বলেছেন, প্রভাত কুমার দাসকে বলেছেন, স্নিগ্ধা বন্দ্যোপাধ্যায়কে বলেছেন, এবং আমাদের অন্ততপক্ষে 3টি বইতে এই 1924 সংশোধন করে আমরা 1923 করেছি। এবং অধ্যাপক এছাড়া আরেকজন বিখ্যাত মানুষ, তিনি আমি নামটা হারিয়ে ফেলছি, একটু খুঁজে নিয়ে বলছি, সুধাংশুশেখর মুখোপাধ্যায়, তিনি গবেষণা করে জানিয়েছিলেন যে 1923-এর 19শে ফাল্গুন ছিল 3রা মার্চ শনিবার, দোল পূর্ণিমা, ওই দিন নরেশ গুহর জন্ম। তাই আমরা গত বছর কিন্তু নরেশ গুহর জন্ম শতবর্ষ উদযাপন আয়োজন করেছি। আজকে এই যে আয়োজন হচ্ছে, এটা ভালোই হলো, আরো কিছুদিন ধরে তাকে আমরা আলোচনায় নিয়ে আসতে পারছি, এটা ভালো ব্যাপার। 2007-এর জুলাই মাসে বুদ্ধদেব বসু জন্ম শতবর্ষ সংখ্যার প্রয়োজনে নরেশ গুহর দ্বারস্থ হয়েছিলাম। প্রথম দিন থেকে আমি তাকে স্যার সম্বোধন করি। আমি তার প্রত্যক্ষ ছাত্র না হলেও পরবর্তীতে এই সম্পর্ক আন্তরিক হয়ে ওঠে, এবং নানা কাজ আমার স্যার সম্বোধনটিকে যেন সার্থক করে তোলে। অনেক কিছু তার কাছে শিখেছি। আমাকে বলতেন, অনেক দেরি করে আমার কাছে এলে। 2008-এর মার্চ অথবা এপ্রিলে আমি স্যারকে জানাই, আমাদের সম্পাদনায় অহর্নিশ পত্রিকা নরেশ গুহ সম্মাননা সংখ্যা প্রকাশ করতে চায়। খুব যে উৎসাহ তিনি দেখিয়েছিলেন তা নয়, তবে আমাদের আন্তরিকতা তার উদাসীনতাকে একটু দূর করতে পেরেছিল। প্রায় 500 পৃষ্ঠার একটি সংখ্যা যে খুব দ্রুত প্রকাশ করা সম্ভব নয়, তা অভিজ্ঞ ব্যক্তিমাত্রই জানেন। কম বেশি 1 বছর এই ধরনের গবেষণাধর্মী কাজে লেগে যায়। আমরাও সর্বক্ষণের অক্ষরকর্মী নই, এবং লেখকদের কাছ থেকেও যথাযথ সারা যথাসময়ে পাওয়া যায় না। তাই সেই সংখ্যার প্রস্তুতিকালেই তিনি চলে গেলেন। 2009-এর 4 জানুয়ারি তার মৃত্যু আমাকে এবং আমাদের পত্রিকাকেও দিশাহারা করে দিয়েছিল। এর ঠিক 1 মাস পরে 2009-এর 4 ফেব্রুয়ারি কলকাতা বইমেলায় স্নিগ্ধা বন্দ্যোপাধ্যায়ের কবিতা থেকে কবি নরেশ গুহ নামে একটি বই, এবং রথযাত্রার দিন আমাদের পত্রিকার নরেশ গুহ সংখ্যা প্রকাশিত হয়। এছাড়া স্যারের প্রথম মৃত্যুবার্ষিকীর দিন প্রকাশিত হয় প্রবন্ধ সংকলন নামে একটি বই। দি সি বুক এজেন্সি সেই বইটি প্রকাশ করেছিলেন। 2011 ডিসেম্বরে পত্রলেখা থেকে পুনর্মুদ্রিত হয়ে প্রকাশিত হয়েছে W.B. Yeats অ্যান্ড ইন্ডিয়ান অ্যাপ্রোচ নামে এই মূল্যবান বইটি, যার কথা কিছুক্ষণ আগে রিতম বললেন। সিগনেট প্রেস জুলাই 2012-তে কবির দুরন্ত দুপুর বইটির নতুন সংস্করণ প্রকাশ করেছেন। এছাড়া গত 12-14 বছরে একাধিক বাণিজ্যিক পত্রিকায় ও লিটল ম্যাগাজিনে নরেশ গুহর অপ্রকাশিত রচনা, চিঠির প্রকাশ, তার রচনা সম্পর্কিত প্রবন্ধ, তার কবিতার অনুবাদ প্রকাশ হতে দেখেছি। সর্বোপরি প্রথম শ্রেণীর বাংলা দৈনিকগুলিতে নরেশ গুহ বিষয়ক সংবাদ অতি যত্ন ও গুরুত্বের সঙ্গে প্রকাশ পেয়েছে। এসব ঘটনা এটাই প্রমাণ করে 2008-এর পূর্বে নরেশ গুহ নামটি যেভাবে ধীরে ধীরে অন্তরালে চলে যাচ্ছিল, তা রোধ করা গেছে। বাংলা সাহিত্যে নরেশ গুহর অবদানকে স্বীকৃতি জানিয়ে
তার অবস্থানকে বুঝে নেবার একটা ইতিবাচক চেষ্টা অব্যাহত আছে। আমাদের দুর্ভাগ্য, পরপ্রজন্মের প্রতিনিধিদের তাকে নিয়ে এই আগ্রহের নানা আয়োজন তিনি দেখে যেতে পারলেন না। মনের গোপনে আমাদের প্রতি রেখে দেওয়া তার যে অভিমান, সেটা তার আমৃত্যু সঙ্গী ছিল। এই সংক্ষিপ্ত কথার পরে আপনাদের কাছে আমি নরেশ গুহর বইয়ের একটা তালিকা পড়ে শোনাই, কারণ আমাদের যে নরেশ গুহকে নিয়ে যে সংখ্যা তা প্রকাশ হয়েছিল 2009 সালে, আর 2009-এর পরে গত 15 বছরে মূলত আমার উদ্যোগেই নরেশ গুহর আরো বেশ কিছু বই প্রকাশ পেয়েছে। তার সেই বইগুলি মিলে মোট 17টা বই: দুরন্ত দুপুর, তাতার সমুদ্র ঘেরা, বিদিশার ইনি আর উনি, কবিতা সংগ্রহ, পদ্যে কবিতায়। এই পদ্যে কবিতায় বইটা ওনার বাড়ি থেকে দিদির উদ্যোগে বেরিয়েছিল। নরেশ গুহর অপ্রকাশিত গল্প সংকলন, এই গল্প সংকলন বইটি সম্পাদনা করেছিলাম আমি। অন্তরালে ধ্বনি প্রতিধ্বনি, এটা আগেই বেরিয়েছে। তার মৃত্যুর 1 বছরের মাথায় প্রবন্ধ সংকলন বেরিয়েছিল। এই প্রবন্ধ সংকলন বইটি এটি উদ্বোধন করেছিলেন অশোক মিত্র এবং অম্লান দত্ত। তখন নরেশ গুহ সে বছর প্রথম বছরের মৃত্যুবার্ষিকী। এছাড়া প্রভাত কুমার দাস, যিনি কিছুদিন আগে চলে গেলেন, তার সম্পাদনায় 19 সালে বেরিয়েছে যামিনী রায় এক আধুনিক চিত্রকর। এই বইটিতে আছে নরেশ গুহকে লেখা যামিনী রায়ের প্রায় সব চিঠি। অম্লান দত্তর খানকয় চিঠি, এই চিঠি বইটি নরেশ গুহ সম্পাদিত এবং অম্লান দত্ত নিজেও এই বইটি দেখে গেছেন। দাঙ্গার পরেকার দিনলিপি এবং গান্ধী মহারাজ, এই বইটি আমার সম্পাদনায় বেরিয়েছে। আর এছাড়া কবির চিঠি কবিকে, সাহিত্য সারথীর সমীপে, এই দুটি বইয়ের কথা জয়দীপ বলেছেন। আর পার্টির পরে কপাট, এই দুটি বই তার অনুবাদ। আর W.B. Yeats এই বইটির কথা, এবং ইন প্রেইজ অফ 2 বেঙ্গলি নভেলস অ্যান্ড আদার রেসেস, এই বইটা, এই দুটো বই হচ্ছে তার ইংরেজি বই। জীবদ্দশায় এবং মৃত্যুর পর তার এই 17টি বই পাঠকদের কাছে এসে পৌঁছেছে। বলা বাহুল্য, মৃত্যুর পর যে বইগুলি বেরিয়েছে সেগুলো আদৌ নরেশ গুহর পছন্দ হতো কিনা তা নিয়ে আমার মনে অন্তত সন্দেহ আছে। বইয়ের বিষয়ে তার সযত্ন খুঁতখুঁতানি এতটাই ছিল যে আমাদের মতো অকারণ বহু গ্রন্থ প্রসবীরা তার অর্থ অনুধাবন করে উঠতে পারবো না হয়তো। 2, এবারে প্রবেশ করি আজকের আলোচনায়। সাহিত্য একাডেমি এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগকে অনেক শুভেচ্ছা, ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই এমন একটি সুন্দর অনুষ্ঠান আয়োজন করার জন্য। তারা যে আমার মতো অর্বাচীনকে এখানে আমন্ত্রণ জানিয়েছেন, তার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমার বক্তব্যের বিষয়ে প্রথম অংশে থাকছে ছোট গল্পে নরেশ গুহ। এই ছোট গল্পে নরেশ গুহ সম্পর্কে যে আমি যে বলবো, আসলে এখানে বারবার সেই আমি কথাটা চলে আসবে, কারণ নরেশ গুহ তার জীবদ্দশাতে একটি মাত্র গল্প ছাড়া আর কোনো গল্পই প্রকাশ করেননি। হয়তো তার পছন্দ ছিল না তার নিজের লেখা গল্পগুলি, তবুও সেগুলি যেহেতু প্রকাশের মুখ দেখেছে, আমি সেই প্রসঙ্গটাই এখানে নিয়ে এসেছি। কবি নরেশ গুহ বা প্রাবন্ধিক নরেশ গুহ সকলের প্রিয়। তিনি গল্প লিখেছিলেন যে তার প্রমাণও আছে। বুদ্ধদেব বসু কবিতা ভবন থেকে প্রকাশ করেছিলেন সেই গল্প পুস্তিকা তপতির মন। ব্যাস, এখানেই শেষ বলে আমরা জেনে এসেছিলাম। বহু বিদেশি গল্পের অনুবাদ করলেও বাংলা ভাষায় তিনি কোনো মৌলিক গল্প লিখেছিলেন এমন সম্ভাবনা আমরা ভেবে দেখিনি। কিন্তু আজ থেকে ঠিক 13 বছর আগে একটি ফাইল আমি নরেশ গুহর স্ত্রী শ্রীমতী অর্চনা গুহ, মানে আমার চিনু জেঠিমার কাছ থেকে পেয়েছিলাম, যেখানে নরেশ গুহর লেখা 8টি ছোট গল্পের খসড়া ছিল। হলদে হয়ে যাওয়া, ভেঙে যাওয়া সেই পাণ্ডুলিপির পাঠোদ্ধার করে দেখা গেল যে সে 8টির মধ্যে একটি গল্প অসম্পূর্ণ এবং চীন ভারত উপকথা শীর্ষক গল্পটি অনুবাদ। বাকি 5টি গল্পের মধ্যে 2টি খসড়া আকারে লেখার পরে আবার নতুন করে লেখা হয়েছিল, আর অন্য 4টি খসড়া আকারেই আছে, তবে কোথাও কোথাও সংশোধন করা গেছে। আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম নরেশ গুহর 90 বছর উপলক্ষে, অর্থাৎ আজ থেকে 10 বছর আগে বা 11 বছর আগে, এই 7টি অপ্রকাশিত গল্প প্রকাশ করব। আমরা জানতাম প্রায় 50-60 বছর আগে লেখা এই গল্পগুলি লেখকের বিচারে প্রকাশযোগ্য হয়ে ওঠেনি বলেই তারা কোনোদিন মুদ্রণ সৌভাগ্য লাভ করেনি।
কিন্তু গল্পগুলি পাঠ করে আমাদের মনে হয়েছিল এগুলি প্রকাশ করলে তা দুরন্ত দুপুরের কবির প্রতি কোনো অবিচার করা হবে না, বরং পাঠকের কাছে গল্প লেখক নরেশ গুহর পরিচয়টি জোরের সঙ্গে প্রতিষ্ঠা পাবে। এখানে বলে রাখা ভালো, কোনো গল্পের পাণ্ডুলিপিতেই রচনার সাল তারিখ উল্লেখ করা নেই, ফলে কোনোভাবে এদের ক্রম বোঝা সম্ভব হয় না। এছাড়া প্রতিটি পাণ্ডুলিপিতে যে বানান আছে আমরা সেই বানান রেখেছিলাম, যেমন ট্র্যাম, মিউজিয়াম, যে গিয়ে অর্থে উনি যে লিখতেন তখন, করিডোর করাইডোর, টিউবওয়েল, স্টেটম্যান ইত্যাদি। এই বানানগুলো আমরা পরিবর্তন করিনি। সব থেকে দৃষ্টি আকর্ষণ করেছিল বৃষ্টি বানানটি। যদি এটি লেখকের ভুল হতো তবে একবারই তা হতো হয়তো, কিন্তু পাণ্ডুলিপিতে যতবার শব্দটি পেয়েছি তার বানান ছিল বৃষ্টি, বয়রিকার ছিল না। তাই লেখকের অভিপ্রেত বানান এটাই ধরে নিয়ে এই চেহারায় রাখা হয়েছিল। দু একটি গল্পের সম্বোধন বাক্যে খানিক গন্ডগোল ধরা পড়েছিল, যেমন ফরমায়েশি গল্পের নায়কের নাম সুধীন্দ্রনাথ, তাকে কখনো লেখা হচ্ছে সে, কখনো লেখা হচ্ছে তিনি, কখনো বলা হচ্ছে করে, কখনো বলা হচ্ছে করেন ইত্যাদি। তবে আমাদের মনে হয় লেখক যদি পুনরায় লিখতেন তবে এই ত্রুটিটা থাকতো না বা তার চোখ এড়িয়ে যেতে পারত না। এই সংকলনে আমরা যে গল্পগুলি রেখেছিলাম তাদের শিরোনাম ছিল দেয়াল, সাপ, অসম্ভব, 5 বছরের স্বপ্ন, মৃত্যুর চেয়ে বড়, ফরমায়েশি গল্প। আর আরেকটি অনুবাদ গল্পের কথা আগেই বলেছি, চীন ভারত উপকথা। প্রকাশের পরেও গল্পগুলি নিয়ে কি ধরনের আলোচনা হয়েছে বলতে পারবো না, তবে সম্প্রতি দেবাশিস রায় ও সৌমি সেন সম্পাদিত অন্য লেখ পত্রিকায় নরেশ গুহ বিষয়ে একটি সুন্দর প্রপত্র প্রকাশিত হয়েছে। সেখানে এই গল্পগুলি নিয়ে একটি অসাধারণ আলোচনা লিখেছেন অধ্যাপক প্রতিভা সরকার। সেখানে তিনি একটি মন্তব্য করেছেন যা প্রাসঙ্গিক বলে আমি তুলে ধরছি। কোট: নরেশ গুহর গল্পগুলির মধ্যে গুণমানে শ্রেষ্ঠ বোধহয় সাপ গল্পটি। তবে একথা ঠিক, নরেশ গুহর পর বাংলা গল্প অনেক এগিয়ে গেছে, কিন্তু সাপ গল্পটি বুঝিয়ে দেয় কেন তিনি প্রাসঙ্গিক, কেন তিনি শ্রেষ্ঠদের অন্যতম হবার দাবিদার হতেই পারতেন। আনকোট। আমি এবারে দ্বিতীয় পর্যায়ে যাব, যেখানে চিঠিপত্রের নরেশ গুহ বিষয়ে কথা বলবো। চিঠিপত্রের কথা জয়দীপ খুব সুন্দরভাবে বলছিলেন, কিন্তু সেই চিঠিপত্রগুলি সবই রবীন্দ্রনাথকে লেখা অমিয় চক্রবর্তীর চিঠি বা প্রমথ চৌধুরীকে লেখা অমিয় চক্রবর্তীর চিঠি। নরেশ গুহকে লেখা যে বিভিন্ন সুধীজনের চিঠি, সে এক আশ্চর্য জাদুঘর। খাটের তলা আমাকে বলতেন, তুমি কি ওই খাটের তলাটায় ঢুকতে পারবে? তা তখন তো আমি প্রৌঢ় হইনি, বয়স অনেকটাই আরেকটু কম ছিল, যুবক বলাই যায়। আমি খাটের তলায় ঢুকে পড়তাম এবং ওনার নির্দেশ মতো একটি একটি করে ট্রাঙ্ক বের করতাম। এক একদিন 2টো ট্রাঙ্কও বের করেছি। সেই জীবনানন্দ দাশের ট্রাঙ্কের কথা মনে পড়ল। সেই ট্রাঙ্কে চিত্তপ্রসাদের অরিজিনাল আঁকা, যামিনী রায়ের ওনাকে জাস্ট খুব তাড়াতাড়ি করে দেওয়া কোনো একটা চিরকুটের মধ্যে স্কেচ, এরকম কত কিছু, মানে বলতে বসলে এই গল্প শেষ হবে না। এই যে তোমরা আজকে কেউ কেউ মনিদির অটোগ্রাফ নিলে, সুচরিতা গুহর অটোগ্রাফ নিলে, শুধু তার বাড়িতে গিয়ে তার বাবাকে দেওয়া যামিনী রায়ের ছবিগুলো একদিন দেখে এসো। আমার মনে হয় কমপক্ষে 18-19টা ছবি আছে অরিজিনাল, যামিনী রায়ের আসল ছবি নরেশ গুহকে উপহার দেওয়া, যেগুলি এখন সুচরিতাদির বাড়িতে আছে। তো বুঝতেই পারছো, তখন তো আর হোয়াটসঅ্যাপ ছিল না, তখন তো আর ফোন ছিল না, সুতরাং সবই চিঠিপত্রে। নরেশ গুহ সেই চিঠিপত্রগুলো এত যত্নে রেখেছিলেন, তার আমি সে কথাগুলো এখানে লিখিনি, আমি এখানে এমনি বলছি। কিরকম যত্ন? অন্তত পক্ষে 1,500 চিঠি আমি দেখেছি, নিজে হাতে ঘেটেছি। পড়ার সুযোগের কথা বলবো না, ওই ঘেটে দেখা, ধুলো ঝাড়া ইত্যাদি। সেই চিঠিগুলোর ফটোকপি করা আছে, তার মানে আরেকটা সংস্করণ আছে। সেই চিঠিগুলির আবার ওনার হাতে লেখায় রয়েছে। মানে নরেশ গুহ কবিতা লেখেননি, কিন্তু আমার হিসেব বলছে অন্তত পক্ষে 1000 চিঠি উনি পুনর্লিখন করেছিলেন, এবং পুনর্লিখনটা করেছিলেন এডিট করতে করতে। মানে যেটা একান্ত ব্যক্তিগত প্রসঙ্গ, সেই জায়গাটা বাদ দিয়ে ডট ডট করে তিনি
যে তালিকাটা তৈরি করেছিলেন এবং চিঠিগুলোর আলাদা আলাদা করে ফাইল করেছিলেন, তার কিছু ফাইল সৌভাগ্যবশত আমার কাছে আছে। সেগুলো সব নরেশ গুহর হাতের লেখা। যেগুলো অরিজিনাল চিঠি সেগুলো সবই এই সুচরিতাদির বাড়িতে আছে। তো সেই চিঠিপত্রের কথাই বলবো এখন। তাকে লেখা বুদ্ধদেব বসুর চিঠির সংখ্যা 190। এটা কিন্তু 190 প্রকাশযোগ্য চিঠির সংখ্যা, মূল চিঠি হয়তো আরো অনেক। তাকে লেখা বুদ্ধদেব বসু চিঠির সংখ্যা 190, অমিয় চক্রবর্তী চিঠির সংখ্যা 86, অশোক মিত্রের 67টি। সংরক্ষণযোগ্য পত্রাবলীর এই তালিকা নিজেই তৈরি করেছিলেন পত্রপ্রাপক, কবি ও অধ্যাপক নরেশ গুহ। এই তালিকায় আছেন যামিনী রায়, জীবনানন্দ দাস, শিবরাম চক্রবর্তী, আবু সৈয়দ আয়ুব, পুলিন বিহারী সেন, অরুণ কুমার সরকার, নিমাই চট্টোপাধ্যায়, সুকান্ত ভট্টাচার্য, অম্লান দত্ত, শামসুর রহমান, সুনীল গঙ্গোপাধ্যায়ের মতো শতাধিক ব্যক্তিত্ব। জীবদ্দশাতে অম্লান দত্তের চিঠিগুলো প্রকাশ করেছেন নরেশ নিজে। এছাড়া বাকিগুলিও প্রকাশের প্রস্তুতি নিয়েছিলেন। বিক্ষিপ্তভাবে কিছু চিঠি প্রকাশ ছাড়া প্রভাত কুমার দাসের সম্পাদনায় নরেশ গুহর যামিনী রায় এক আধুনিক চিত্রকর গ্রন্থে সঠিক যামিনী পত্রাবলীগুলি পাওয়া যাবে। অম্লান দত্তের খানকয় চিঠি বইটি ক্ষীণতনু, নীল রঙের মলাট। নরেশ গুহকে লেখা বন্ধু অম্লানের চিঠি এখানে ছাপা হয়েছে। টিকা করেছেন পত্রপ্রাপক নিজে, প্রকাশক অর্ঘ্যকুসুম দত্তগুপ্ত, সমতট প্রকাশনী থেকে। এই বইটি প্রকাশের সময় নরেশ ও অম্লান দুজনেই জীবিত ছিলেন। তখন দুজনেই প্রায় 80-তে পৌঁছেছেন। উভয়ের সম্মতিতে প্রকাশিত এই বই অধুনা শতবর্ষী দুই প্রাজ্ঞ চিন্তকের বন্ধুত্বের অমলিন স্বাক্ষর হয়ে আছে। আর সব থেকে ইন্টারেস্টিং অশোক মিত্রের চিঠিগুলো। অশোক মিত্র মানে অর্থনীতিবিদ অশোক মিত্র, আইসিএস অশোক মিত্র নন, অর্থনীতিবিদ এবং বামফ্রন্ট সরকারের আমলের প্রথম দিকের যিনি অর্থমন্ত্রী ছিলেন, সেই বিখ্যাত আপিলা চাপিলা গ্রন্থের লেখক অশোক মিত্র। অশোক মিত্র কাশীতে পড়তেন, ওই হিন্দু বিশ্ববিদ্যালয়ে একা থাকতেন একটি মেজবাড়িতে, আর ওখান থেকে প্রায় রোজ চিঠি লিখতেন নরেশ গুহকে। এবং সেই সময় যখন তিনি তার কিছুদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছেন, অশোক মিত্রের কথা বলছি, তিনি সেখানে বোধহয় কোনো এক ক্ষীণাঙ্গিনীর পানি প্রার্থী হয়েছিলেন, অন্তত প্রেম প্রার্থী হয়েছিলেন। সেটা আর কেউ জানতেন না, সেটা শুধু নরেশ গুহ জানতেন। কাশীতে পৌঁছে যাওয়ার পর তাকে দেখতে না পাবার যে বেদনা বিধুর যন্ত্রণাময় অক্ষরাবলী, সেগুলো নরেশ গুহর কাছে এসে পৌঁছেছিল। এবং আমার কাছে ওই সমস্ত চিঠিগুলো আছে। এই 67টা চিঠি আমার কাছে আছে। এই 67টা চিঠির মধ্যে কয়েকটা চিঠি, মানে 31টা চিঠি টানা 31 দিন লেখা। এই চিঠি যদি আমি শুধুমাত্র কপিরাইটের কারণে এগুলো বই আকারে বের করতে পারছি না, যেহেতু অশোক মিত্রও নেই, ওনার স্ত্রীও নেই এবং ওনারা নিঃসন্তান, সুতরাং কপিরাইটের নানা রকম ঝামেলা আছে, আর এত ব্যক্তিগত প্রসঙ্গ আছে চিঠিগুলোতে। কিন্তু সেই চিঠিগুলো সত্যি অসাধারণ। এবং প্রেমে পড়লে বাঙালি যে কবিতা লেখে, অশোক মিত্র তা কিন্তু ছত্রে ছত্রে জানিয়েছেন। আমি তার থেকে কয়েকটা লাইন তুলে ধরব। নরেশ গুহর স্বলিখিত তালিকায় দেখা যাচ্ছে অশোক মিত্রের লেখা অজস্র চিঠির মধ্যে 67টি চিঠি তিনি রক্ষা করতে পেরেছিলেন। প্রচুর চিঠি ইঁদুরে কেটে দিয়েছিল। নরেশ গুহকে লেখা অশোক মিত্রের চিঠি, অনেক চিঠি ইঁদুরে কেটে দিয়েছিল। প্রায় সবকটি চিঠি নরেশ প্রকাশ করার ইচ্ছে নিজের হাতে পুনর্লিখন করেছিলেন, ব্যক্তিগত প্রসঙ্গ বাদ দিয়ে। কোনোটা টিকাও করে রেখেছিলেন। শেষ পর্যন্ত তার থেকে গুটি কয় আমাদের অহর্নিশ পত্রিকায় ছাপা সম্ভব হয়েছিল। তবে সবকটি চিঠি তন্ন তন্ন করে পড়বার সৌভাগ্য আমার হয়েছে, কেননা পত্রিকা প্রকাশের দিন পর্যন্ত সেসব চিঠি নাড়াচাড়া করার সুযোগ আমি হাতছাড়া করিনি। অনেক চিঠিতেই অশোক কবিতা সংযুক্ত করে দিতেন, কখনো আবার শুধুই কবিতা পাঠাতেন। যেমন 1949-এর 26শে আগস্ট বা 19শে অক্টোবরের চিঠি নেই, আছে শুধুই কবিতা। এর মধ্যে একটি কবিতার দ্বিতীয় কবিতাটির কয়েকটি পংক্তি বলছি।
আর সকলের মতো এটা আমিও ভালো করেই জানি, সে মেয়ের জীবন আমার জীবনের সঙ্গে যুক্ত হবে না। যে মেয়েকে ভালোবাসলুম, অথচ যে মেয়ের ভালোবাসা পেলুম না, তবু সে মেয়েকেই, সে করুণ মুহূর্তকেই ভালোবাসা, জানি এরপর মৃত্যু। তাই তোমরা যারা বকা খাও তারা এই চিঠি, এই কবিতার কথা বলো যে বিশ্ববিদ্যালয় জীবনে এগুলো হওয়ার পরেও অর্থমন্ত্রী হওয়া যায়। ওটা কবিতাটার সম্পর্কে নরেশ গুহর মন্তব্য, কবি হিসেবে অশোক কেন আমার প্রিয় বোধ করি এই কবিতাটা তার প্রমাণ। আমি আমার বক্তব্য প্রায় শেষ করে এনেছি। এখানে আমি আমার আরেকটি সৌভাগ্যের কথা বলতে চাই। নরেশ গুহ তখন কলেজ ছাত্র, 20 পার হননি। ডায়েরি লেখার অভ্যাস তার আগে থেকেই ছিল, তবে কলেজের ছাত্র হিসেবে এই সময়ে লেখা ডায়েরির পাতাগুলিতে খুঁজে পাওয়া যায় এক ভিন্ন নরেশ গুহকে, যিনি শুধুই কবি নন, সময় সচেতন একজন চিন্তক। 1348 বঙ্গাব্দের ডায়েরিতে লিখছেন, সহজ নয় আমাদের 20 শতকের বুদ্ধিজীবী জীবন। পুরাতন সংস্কারকে স্বীকার করব না এমন দুর্বুদ্ধি নেই। আধুনিক মঙ্গলময় ধারাকেও বর্জন করব এমন আত্মঘাতী নিয়মতন্ত্রের দাবি মানি নে। আনকোট। এমন 8টি ডায়েরি ঘেটে ভিন্ন এক নরেশকে চেনার সুযোগ হয়েছিল। বই আকারে এগুলি প্রকাশের ইচ্ছেও ছিল, কিন্তু প্রকাশক পাওয়া গেল না। যাই হোক, জীবদ্দশায় নরেশ গুহ অধিকাংশ চিঠি প্রকাশের প্রস্তুতি নিয়ে নিজে হাতে সেগুলি পুনরায় লিখেছিলেন, টিকাও তৈরি করেছিলেন। এছাড়া দেশ পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত যে চিঠি, কবির চিঠি কবিকে বা অমিয় সাহিত্য সারথীর সমীপে, তার কথা আগেই আপনারা শুনেছেন। বিপুল শ্রমে সম্পাদিত সেই সমস্ত পত্র পাণ্ডুলিপি এই সময়ের তরুণ প্রজন্মের গবেষকদের পক্ষে হয়ে উঠতে পারে দর্শনীয় উপাদান, শিক্ষণীয় উপাদান। নরেশ গুহর শতবর্ষকে উপলক্ষ করে তাকে সম্মান জানিয়ে অপ্রকাশিত পত্রাবলী ও ডায়েরির এই আশ্চর্য ভাণ্ডার গ্রন্থাকারে প্রকাশে এগিয়ে আসবেন কেউ? ধন্যবাদ।